আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে 4th ইয়ারের ছাত্রদের জন্য প্যাথোলজি লেকচার ক্লাস, সিস্টেমিক প্যাথোলজির উপর লেকচার ক্লাস। আমরা এর আগের পর্বে শুরু করেছি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, তার মধ্যে আমাদের শেষ হয়ে গেছে এই ওরাল ক্যাভিটি অ্যান্ড সেরেব্রাল গ্ল্যান্ডের ডিজিজ। আজকে আমরা শুরু করব ইসোফেগাস থেকে স্টোমাক পর্যন্ত চলে যাব। আজকে ধীরে ধীরে আমরা এই শেষ করব, বুঝি শেষ করব। আজকের ক্লাসে তোমরা উপস্থিত আসছো, দেখা যাচ্ছে যে তোমরা এই সামনের দিকে আসো। এই দিনা, বাদন, পেখম, কানেতা, সুমন, মামুন, এটা তোমরা সামনের দিকে আসো। এই সামনের দিকে বসো। আর তোমরা যারা আসতেছো তারা পিছনের দিকে না গিয়ে সামনের দিকে আসো, সামনে বেঞ্চগুলো আগে ফিল আপ করবে। তোমরা জানো যে যারা পিছনে বসে তারা কিন্তু ফেল করে সাধারণত। পিছনে বসলেই ফেল করে। তোমরা পিছনে বসবে না, তোমরা সামনের দিকে আসবে। সবসময় সামনে বসবে। সামনে বসলে এমনিতেই পাস হয়ে যায়। কারণ সামনে বসে অমনোযোগী হতে পারবে না। সামনে বসলে এমনিতেই তুমি অ্যাট্রাকটিভ, মানে ক্লাসের প্রতি অ্যাটেনটিভ থাকবে। আমরা আজকে শুরু করি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ডিজিজ অফ ইসোফেগাস আজকের পর্বে। আমাদের এই ক্লাসগুলি রেকর্ড করার পরে আমরা দিয়ে দিই আমার ইউটিউব চ্যানেলে, সাদিকুল তালুকদারের যে চ্যানেল আছে সেখানে, এবং আমার ওয়েবসাইট talukdarbidy.com, ওখানেও এমবেড করা থাকে। কাজেই talukdarbidy.com এ ঢুকলেই আমাদের সব লেকচারগুলি আমরা পেয়ে যাব, যেগুলি দেওয়া হয়েছে। আমি জেনারেল প্যাথোলজি সবগুলো দেওয়া হয়েছে, সিস্টেমিক প্যাথোলজি প্রায় অর্ধেক হইল। আমরা চলে যাই আমাদের স্লাইডে। তো the gastrointestinal tract, disease of gastrointestinal tract। প্রথমে আজকে শুরু হবে ইসোফেগাস থেকে, ইসোফেগাস শেষ করবে। স্টোমাক আজকে ধরবো না, স্টোমাক হবে নেক্সট পর্বে। আমরা বলছি না যে কি কি ডিজিজ হয়, কনজেনিটাল ডিজিজ কি কি অ্যাকোয়ার্ড ডিজিজ আগে জেনে নিতে হয়। প্রথমে আসতেছে কনজেনিটাল ডিজিজ অফ ইসোফেগাস, কনজেনিটাল অ্যানোমালিস। এর মধ্যে আছে অ্যাট্রেসিয়া, ফিস্টুলা, স্টেনোসিস, ওয়েভস এবং রিং। এগুলো হলো কনজেনিটাল অ্যানোমালিস। অ্যাট্রেসিয়া মানে খুব সরু চিকন থাকে এই ইসোফেগাসের নালীটা। ফিস্টুলা মানে ছিদ্র থাকে, এদিক সেদিক ওপেনিং হয়ে যায়। আরেকটা আছে স্টেনোসিস, কোনো একটা অংশ চিকন হয়ে যায়। আর ঢেউ খেলানো থাকে, ওয়েভস হয়, আর রিং এর মতো হয়, এইগুলি হয়। লিশন অ্যাসোসিয়েটেড উইথ মোটর ডিসফাংশন। আমরা যখন খাওয়া দাওয়া করি, গিলার সময় আমাদের ইসোফেগাস এরকম ঢেউ খেলে যায়। তার মানে কি, এটা একটা মোটর ফাংশন আছে, নির্দিষ্টভাবে ওয়েভের মধ্যে চলে যায়। তো এটার যদি এই ঢেউয়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তখন বলা হচ্ছে মোটর ডিসফাংশন। একটা রোগ আছে, নাম হলো একালেশিয়া, এই মোটর ডিসফাংশনের রোগ। আরেকটা আছে হায়াটাস হার্নিয়া, ডাইভার্টিকুলা আর ল্যাচারেশন বা মেলোরি ওয়েস্ট সিনড্রোম, এর আন্ডারে এইগুলি। তাছাড়া আছে ভেরিসেস, ইসোফেজাইটিস, টিউমার্স এবং বিনাইন টিউমার, মেলিগন্যান্ট টিউমার। মেলিগন্যান্ট টিউমারের মধ্যে আমরা পড়ব স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং অ্যাডেনোকার্সিনোমা। রবিনস প্যাথোলজিক বেসিস অফ ডিজিজের যে পাতাটা আমি স্ক্যান করেছি, সেখানে ফিগার নাম্বার 17 এর 2 ছিল মেজর কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ ইসোফেজিয়াল মোটর ডিসফাংশন। সেইখানকার এই ছবিটাতে দেখা যাচ্ছে একালেশিয়া,
আমি সংক্ষেপে বোঝাচ্ছি, দেখো এটা হলো টিউব অফ ইসোফেগাস। এখানে একটা ফালের মতো হইয়া এখানে একদম চিকন হয়ে গেল, এইটার নাম হলো একালেশিয়া। আবার হায়াটাস হার্নিয়া, এই যে এটা ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরের অংশে ইসোফেগাসটা ফুলে উঠলো আর কি, মনে হলো এটা স্টোমাকের এই অংশ, এটার নাম হলো হায়াটাস হার্নিয়া। আবার হায়াটাস প্যারাইসোফেজিয়াল হার্নিয়া, এই যে এক সাইড দিয়ে ঢুকলো, স্টোমাকের উপরের অংশটা ইসোফেগাসের সাইডে ঢুকে গেল। আবার ইসোফেগাসের মধ্যে এরকম একটা বার্ডের মতো হলো, বার্ডিং, ডাইভার্টিকুলা, নাম হলো ডাইভার্টিকুলা। এই খাদ্যটা এখানে এসে জমা হয়, ডাইভার্টিকুলা। এইদিকে যায় কিছু ভালো অংশ যায়, সামান্য কিছু অংশ এখানে জমা থাকে, এটা হলো ডাইভার্টিকুলা। এটাও ডাইভার্টিকুলা, এটা হলো ইপিনেফ্রিক ডাইভার্টিকুলা, ইপিফ্রেনিক, ইপিফ্রেনিক, যে ডায়াফ্রামের উপরে আছে দেখে ইপিফ্রেনিক ডাইভার্টিকুলা। আর এটা অনেক উপরে আছে, এটা হলো জ্যাঙ্কার ডাইভার্টিকুলা। তারপর এটা আছে ম্যালেরিয়া ওয়েস সিন্ড্রোম, যে লেসারেশন হয়ে গেছে, এখানে গা হয়ে গেছে, এই উপরের নিচের অংশ হিসেবে গেছে, গা হয়ে গেছে। ইম্পর্টেন্ট ডিজিজ অফ ইসোফেগাস এর আন্ডারে আমরা লিখেছি যে একালেশিয়া, মানে এটা ভালো করে জানতে হবে, একালেশিয়া, ইসোফেজাইটিস, স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। একালেশিয়া কি? Failure of relaxation with consequent dilatation of the esophagus. আমরা যখন খাবো, সোয়ালো করব, খাবারটা নিচের দিকে যাবে আর ইসোফেগাসটা ডাইলেটেড হবে, কিন্তু নিচের দিকে এসে এটা আর ডাইলেট হয় না, মানে প্রশস্ত হয় না। তো প্রশস্ত না হলে খাদ্য আটকে যাবে ওখানে, তাহলে আটকে যদি যায় তাহলে কনসিকুয়েন্ট ডাইলেটেশন অফ দি ইসোফেগাস, তাহলে তার আগের অংশ যেখানে যাচ্ছে না, তার আগের অংশ ডাইলেটেড হয়ে যাবে ফানেলের মতো। ম্যানিফেস্ট ইন ইয়ং অ্যাডাল্টহুড, ইনফেন্সি অর চাইল্ডহুড, may result from primary degenerative change in neural innervation. এটা আসলে হতে পারে প্রাইমারি ডিজেনারেটিভ চেঞ্জ, degenerative change may result from primary degenerative change in neural innervation, নার্ভ ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে এটা হতে পারে অজানা কারণে। এরপরে আস্তে আস্তে ইসোফেজাইটিস সম্বন্ধে আমরা জানতে হবে। তাহলে ইনফ্লামেশন অফ ইসোফেগাস, রিফ্লাক্স অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি হয়, কজেস অফ ইসোফেগাস, রিফ্লাক্স অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, গ্যাস্ট্রিকের কন্টেন্ট, অ্যাসিডিক কন্টেন্ট যদি রিফ্লাক্স হয়ে ইসোফেগাসে চলে আসে তাহলে ওইটা পুড়ে যাবে, এটা একটা কারণ। প্রলংড গ্যাস্ট্রিক ইনটিউবেশন, ওই যে নেজোগ্যাস্ট্রিক ফিডিং দেওয়ার জন্য টিউব লাগাই রাখে, অনেকক্ষণ লাগাই রাখলে অনেক দিন, তাহলে প্রলং গ্যাস্ট্রিক ইনটিউবেশনের জন্য ইসোফেজাইটিস হবে। আর ইনজেকশন অফ ইরিট্যান্ট, যেমন করোসিভ অ্যাসিড অর অ্যালকালি, অ্যাসিডিক খায় অথবা এমনি তো কেউ খায় না, করোসিভ অ্যাসিড কেউ খায় কি পেখম, করোসিভ অ্যাসিড কেউ খায়, কেন খায়? হ্যাঁ, আত্মহত্যা করার জন্য বা ভয় দেখানোর জন্য অ্যাসিড বা অ্যালকালি খেয়ে ফেলে বোতল ধরে, মরে তো নাই, পুইরা যায় একদম ইসোফেগাস। আর এক্সেসিভ হট ফ্লুইডস, গরম খেয়ে ফেললো, গরম চা খেয়ে ফেললো। তারপরে হেভি স্মোকিং এটসেট্রা, খুব বেশি স্মোক করলো, সারাদিন মন খারাপ, হেভি স্মোকিং করলো। কি তোমরা স্মোক করো মামুন? স্মোক করো না, স্মোক করবে না তো, আমি জানি তোমরা স্মোক করো না, তোমাদের বন্ধু বান্ধব কেউ করতেও পারে, স্টাইল করে করতে পারে, নিষেধ করে পারে। সাইটোটক্সিক অ্যান্টি ক্যান্সার থেরাপি, অ্যান্টি ক্যান্সার থেরাপি কেমোথেরাপি দিলে হয়। আর ইনফেকশন ফলোইং ব্যাকটেরিমিয়া অর ভাইরিমিয়া, ব্যাকটেরিমিয়া হইলেও হয়, ভাইরিমিয়া হইলে হতে পারে। ফাঙ্গাল ইনফেকশন ইন debilitated
or immunocompromised, immunosuppressed patient অথবা খুবই দুর্বল রোগীদের ফাঙ্গাল ইনফেকশন হয়, or during broad spectrum antimicrobial therapy, broad spectrum antibiotic দিতেছে, কারণ না বুঝে দিতেছে, বলেছি এসব একটা রোগীর যে কাজে লেগে যাবে আর কি, বেশি দিলে ভালো না, কিন্তু সব জীবাণু মারা যাবে, ফাঙ্গাসটা টিকে থাকবে, ফাঙ্গাসে আরো ইনফেকশন হবে। এর জন্য কি হবে? ক্যান্ডিডিয়াসিস হবে, মিকরমাইকোসিস হবে এবং অ্যাসপারজিলোসিস হবে। আর ইউরিমিয়ার জন্য হবে ইসোফেজাইটিস। রেডিয়েশন দেওয়া হইতে পারে ইসোফেজাইটিস, সিস্টেমিক কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ ডিক্রিজ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার টোন। সিস্টেমিক ইনফেকশন হলো, কিন্তু যার জন্য ইসোফেজিয়াস লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার আছে এটা বন্ধ থাকে, গ্যাস উপরে করতে পারবে না, সেটা যদি হয়ে যায় তাহলে কি হবে? যেমন হাইপোথাইরয়েডিজম হলে এরকম হয়, সিস্টেমিক স্ক্লেরোসিস হলে হয়, আর প্রেগন্যান্সিতে হয় তাহলে ইসোফেজাইটিস হবে। প্রেগন্যান্সিতে কিন্তু ইসোফেজাইটিস হবে, বুক জ্বলে। ইসোফেজাইটিস সিম্পটম হলো বুক জ্বলা, এই যে এখানে সেন্টারে জ্বলে। In association with systemic discomating dermatological condition, স্কিন ডিজিজ, সেখানে ডিসকমেশন হয়, স্কোমাস সেল জোরে পড়ে, যেহেতু স্কোমাস সেল ইসোফেগাসে আছে তাহলে জোরে পড়বে সেগুলা। পেম্পিকয়েড এবং ইপিডার্মোলাইসিস বুল্লুসা রোগে হয়। গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, তাদের টিস্যু গ্রাফটিং করে তাদের বেলায় গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ হয়, যেটা ওখানে ডিটেল জেনে নিবে। ব্যারেটস ইসোফেগাস নামে একটা রোগ আছে, বিজ্ঞানী ব্যারেটস আবিষ্কার করছে, BARRETTE, বানানটা দেখো, দুইটা টি। ব্যারেটস ইসোফেগাস is a complication of long-standing gastroesophageal reflux. Long-standing gastroesophageal reflux এর জন্য হয় Barrett's esophagus. The distal squamous mucosa is replaced by metaplastic columnar epithelium as a response to prolonged injury. Lower part of the esophagus যদি বারবার রিফ্লাক্স হয় তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাসিডিক কন্টেন্ট এসে করে ফেলে, তখন এই মেটাপ্লাসিয়া হয়, মানে ওখানে স্কোয়ামাস সেলটা অ্যাসিড সহ্য করতে পারে না, অ্যাসিড সহ্য করতে পারবে কলামনার এপিথেলিয়াম অফ স্টোমাক, যার উপর একটা মিউকাস, নিউট্রাল মিউকাসের আস্তর থাকে, কাজে এটা মেটাপ্লাসিয়া হইয়া কলামনার গ্যাস্ট্রিক টাইপ কলামনার এপিথেলিয়াম হবে, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। It has 30 to 40 fold increased risk for developing adenocarcinoma over general population. সাধারণ পপুলেশনের থেকে এদের এই যে যাদের ব্যারেটস ইসোফেগাস আছে তাদের গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার মানে অ্যাডেনোকার্সিনোমা হওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 40 গুণ রিস্ক আছে তাদের। এই যে একটা স্লাইড দেখালাম, এটা হলো হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড। লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস থেকে ব্লক কেটে হেমাটোক্সিলিন এবং ইউসিন দিয়ে স্টেন করা হয়েছে, তোমরা জানো, এর আগে আমি আলাপ করছি তোমাদের। হেমাটোক্সিলিন এবং ইউসিন দিয়ে স্টেন করে নিউক্লিয়াস হয় ব্লু কালার, সাইটোপ্লাজম হয় পিঙ্ক কালার। তো এখন তোমরা যে দেখতে পাচ্ছ যে হওয়ার কথা লোয়ার ইসোফেগাস যেখানেই থাকো লাইনিং হবে স্কোয়ামাস সেল, এই যে সেই স্কোয়ামাস সেল, এই যে নিউক্লিয়াস, এই যে নেস্ট অফ স্কোয়ামাস সেল এরকম থাকার কথা ছিল, কিন্তু এই অংশটা দেখো কোলামনার, এই যে কোলামনার সেল, এই কোলামনার সেল, এই যে ফাইব্রোভাস্কুলার কোট আছে এখানে, ইনফেক্টেড আছে, কাজে এইটুকু মেটাপ্লাসিয়া হইয়া কোলামনার এপিথেলিয়াম হইছে, মেটাপ্লাসিয়া হইয়া কোলামনার এপিথেলিয়াম হইছে গ্যাস্ট্রিক টাইপের। তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো যে এখানে দেখো এই যে গবলেট সেল আছে, গবলেট সেল কিন্তু স্টোমাকে থাকে না, যখন এইখানে আবার হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হয় স্টোমাকে,
মানে গ্যাস্ট্রিক মিউকোসাতে, তখন আবার গবলেট সেল আসে, যে গবলেট সেল পাওয়া যায় ইন্টেস্টাইনে, এটাকে বলে ইন্টেস্টিনাল মেটাপ্লেসিয়া। কারণ এখানে কিন্তু এটা কোলামনার সেল মেটাপ্লেসিয়া তো হইছেই, তার সাথে আবার গবলেট সেল থাকাতে এটাকে বলা হইতেছে ইন্টেস্টিনাল মেটাপ্লেসিয়া। তাহলে এটা বোঝাচ্ছে যে এখানে হয়তো ওই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন ছিল। আমার কাছে মনে হচ্ছে এই যে ছোট ছোট ব্যাকটেরিয়ার মতো দেখা যাচ্ছে, এইগুলি লম্বা লম্বা স্পাইরাল, এবং এইগুলি আসলে হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা PA স্টেন করে, প্যারাডিক অ্যাসিড স্টেন করে এইগুলি হেলিকোব্যাক্টার পাইলোরি কিনা বোঝা যাবে আর কি। এটা যেহেতু হেমাটোক্সিলিন স্টেন করা হয়েছে, এটা শুধু হয়েছে ব্লু কালার, এগুলি আমার কাছে মনে হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। টিউমার, বিনাইন টিউমার, বিনাইন টিউমারে আছে লিওমায়োমা, যেহেতু ইসোফেগাসটা স্মুথ মাসল সেল আছে, লিওমায়োমা হয়। ফাইব্রাস টিস্যু আছে, ফাইব্রোমা হয়। আর হিমানজিওমা হয়, নিউরোফাইব্রোমা হয়, লিম্ফানজিওমা হয়, আর স্কোয়ামাস পিকুলোমা হয় বিনাইন টিউমার হিসেবে। এই বিনাইন টিউমার খুব কম হয়। আর ম্যালিগন্যান্ট টিউমার হয়, এটি ইম্পর্টেন্ট বেশি, এটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, কার্সিনয়েড টিউমার, আর ম্যালিগন্যান্ট মেলানোমা, এইগুলি হয় ম্যালিগন্যান্ট টিউমার। অবশ্যই মনে রাখতে হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, কার্সিনয়েড টিউমার and malignant melanoma. Important tumor হলো squamous cell carcinoma. Epidemiology-তে বলা আছে যে occurs in adult usually over 50 years. অ্যাডাল্টদের হবে বয়স 50 ইয়ার্স হবে, তার উপর হবে। মেল ফিমেল রেশিও 2:1, তাহলে ছেলেদের হবে বেশি, মেয়েদের হবে কম, ডাবল হলো ছেলেদের। হাই ইনসিডেন্স ইন নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন চায়না, Puerto Rico, Iran, South Africa and former Soviet Union, এই সমস্ত দেশে স্কোয়ামাস সেল কার্সিনোমা বেশি হয় ইসোফেগাসে। আর ব্ল্যাকস আর at higher risk than are whites. Etiology, squamous cell carcinoma etiology কি ইসোফেগাসে, সেটা হলো একটা হলো জেনেটিক ফ্যাক্টর আছে, বংশে দেখা যাচ্ছে অনেকেরই এই ক্যান্সার হচ্ছে ইসোফেগাসে, তাহলে মনে হচ্ছে যে জেনেটিক ইনফ্লুয়েন্স আছে। কার্সিনোজেনের ইনফ্লুয়েন্স, ফাঙ্গাস কন্টামিনেটেড ফুড, যে ফুডে ফাঙ্গাস হয়, যেমন ফুড দেখলে শুটকি মাছ, শুটকি মাংস শুকাতে রাখে, ওর উপরে ফাঙ্গাস পড়ে, সেই ফাঙ্গাস গুলো শুকাইয়ে থাকে বোঝা যায় না, কিন্তু এই যে ফাঙ্গাস কন্টামিনেটেড ফুড যদি খায়, বেশি দিন খায় যারা তাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আর নাইট্রোসামাইন কন্টেইনিং ফুড, যারা ওই আচার খায়, আচারে থাকে নাইট্রোসামাইন কন্টামিনেটেড ফুডেরা, আচার খেলেও হয়। ডায়েটারি ডিফিসিয়েন্সি অফ ভিটামিন কম খেলে হয়। আর অ্যালকোহল কনজাম্পশন, মদ খায় যারা ড্রিঙ্ক করে, হ্যাবিচুয়াল ড্রিঙ্কার, তাদের হয়। যারা স্মোক করে, যারা সিগারেট খায়, তাদের হয়। হিউম্যান পেপিলোমা ভাইরাস ইনফেকশন হলেও রিস্ক আছে। এই ক্যান্সারের টাইপ কি কি ইসোফেগাসের স্কোয়ামাস সেল কার্সিনোমা? হিস্টোলজিক্যাল টাইপ হলো ইন সিটু কার্সিনোমা আর ইনফিল্ট্রেটেড। যদি বেসমেন্ট মেমব্রেন ক্রস না করে তাহলে হলো ইন সিটু কার্সিনোমা, আর যদি ক্রস করে তাহলে ইনফিল্ট্রেটিং ক্যান্সার। তারপরে আছে ম্যাক্রোস্কোপিক টাইপ দেখা, ওই যে এন্ডোস্কোপি দিয়ে যদি দেখে যে প্রোট্রুডিং, তাহলে প্রোট্রুডিং টাইপ। আর যদি দেখে ফ্ল্যাট, একদম সমান সমান আছে এর সাথে, ওয়ালের সাথে, তাহলে ফ্ল্যাট। আর যদি দেখা যায় গর্ত হয়ে আলসার হয়েছে, তাহলে এক্সকেভেটিং। প্রোট্রুডিং, ফ্ল্যাট এবং এক্সকেভেটিং, এর এন্ডোস্কোপি মেশিনটা দেখা যায়। হিস্টোলজিক ফিচার, যেটা আমরা করি হিস্টোপ্যাথোলজিস্টটা করি, স্লাইড বানিয়ে করি, হেমাটোক্সিলিন স্টেন করে
Anaplastic squamous cells may arrange in groups, nest, sheet, and cord. গ্রুপে গ্রুপে অ্যানাপ্লাস্টিক সেল মানে ক্যান্সার সেলগুলো থাকে জড়সড় হয়ে থাকে, অথবা বাসার মতো তৈরি করে নেস্ট মানে পাখির বাসা। পাখির বাসা কেমন দেখছো মামুন, দেখছো পাশে পাখির বাসা? পাখির বাসা দেখবি, দেখবে পাখি সুন্দর করে খড় কুটা, বিভিন্ন গাছের কুটা এরকম সাজিয়ে 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 বাসা তৈরি করে, ওটার নাম হলো নেস্ট। এখন ওই পাখির বাসার মতো হলো এই সেলগুলা সাজানো থাকে স্কোয়ামাস সেলের। আর হলো শীট, এই যে শীট আকারে, যেমন বেডশিটে যেরকম ফুল সাজানো থাকে শীট আকারে স্কোয়ামাস সেলগুলো থাকে। আর কর্ড মানে রশির মতো গোটা 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 বসে থাকে, গোটা গোটা লাইন ধরে বসে। এইভাবে এই ম্যালিগন্যান্ট সেলগুলো থাকে। আর আমরা কি দেখেছি? ক্যারাটিন দেখেছি। ক্যারাটিন হলো ওই যে পিঙ্ক কালারের থাকবে স্কোয়ামাস সেলের সাথে ক্যারাটিন পার্ল, ক্যারাটিন মাঝখানে থাকবে, চতুর্দিক দিয়ে সেলগুলো থাকবে, এটাকে হলো মুক্তা বলা হচ্ছে। পার্ল মানে মুক্তা। ওয়েল ডিফারেন্সিয়েটেড ক্যান্সারে ক্যারাটিন পার্ল থাকে। মুক্তা যেরকম ঝিনুকের ভিতরে অনেকগুলা ফেস থাকে, তার মাঝখানে থাকে, বেজন্য নাম দিচ্ছে এটা ক্যারাটিন পার্ল। এখানে দেখো এই ইসোফেগাসের এই যে স্কোয়ামাস সেল লাইনিং, এটা নরমাল, এই যে এইটুকু নরমাল লাইনিং। তো এখানে এই অংশে ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়ে এই বেসমেন্ট মেমব্রেন ক্রস করে দলে দলে এদিকে ক্যান্সার সেলগুলা ইনফিল্ট্রেট করতেছে, এই দিকে এসে গেছে এতটুকু মাস এসব। তাহলে এটা হলো, এটা কিন্তু নেস্ট না, এটা হলো গ্রুপস অফ ম্যালিগন্যান্ট সেল। এইটা হলো শীট আকারে আছে, এই সেলগুলো শীট আকারে আছে। আবার এইখানে একটা নেস্ট হইছে, কিন্তু এখানে ক্যারাটিন পার্ল নাই আসলে। এরপরে আস্তে আস্তে স্টোমাক। আমরা স্টোমাক আমরা পরের ক্লাসে শুরু করব। আজকে আজকে এই তোমাদের হবে এই আজকে যে এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ইসোফেগাস পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে থেকে ইনশাআল্লাহ শুরু করব স্টোমাক, ডিজিজ অফ স্টোমাক। তোমরা এই ভিডিওটা দেখবে, আমার ইউটিউবে আবার দেখবে, যেটুকু বোঝা নাই সেটুকু বুঝে নেবে, বইয়ের সাথে মিলাবে। রবিনস প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ এর বইয়ের সাথে মিলাবে আমার লেকচার। আর আমার লেকচার হ্যান্ড আউট ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেটাও প্রিন্ট আউট করে রেখে দেবে, ওটা দেখে দেখে পড়বে। আর তোমাদের স্যার যে লেকচার দেন ওটার সাথে মিলিয়ে পড়বে, দেখবে তোমার সহজ হয়ে যাবে। আজকে ধন্যবাদ যারা যারা ক্লাসে ছিলা, দিনা, বাদন, তারপরে পেখম, তারপরে কানেতা তো কিছু বললাম আজকে, ঠিক আছে, আগামী ক্লাসে আসবো, তোমার কথা শুনবো অনেক। সুমন, মামুন ওরাও ছিল আজকে, সবাই আরো অনেকে আছে, সবগুলাকে নাম বলে সময় নষ্ট করি না, রাখি। ধন্যবাদ সবাইকে আমার ক্লাস অ্যাটেন্ড করার জন্য।